প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। বাংলাদেশে যেই সরকার যখন ক্ষমতায় থাকে তখন তারা গণতন্ত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। তখন আমরা গণতন্ত্রের একটি নতুন ডেফিনিশন শুনতে পাই। সরকার বদলে যায় তো গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে যায়। বরাবর এটি হয়ে এসেছে। শেখ হাসিনা 15 বছর ধরে তার আওয়ামী লীগ সহ আমাদের শিখিয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে থাকতে হবে, মুজিব পূজা করতে হবে, হাসিনার বন্দনা করতে হবে। আর যদি আমরা তা করতে পারি তাহলে আমরা গণতান্ত্রিক, আমরা প্রগতিশীল মানুষ। আর না হলে আমরা ঠিক নেই, আমরা জঙ্গি। লোকেরা মজা করে বলে যে সঙ্গে থাকলে বা আমাদের কথাবার্তা মেনে চললে সঙ্গী, না হলে জঙ্গি। তো এই ছিল আওয়ামী লীগের গণতন্ত্রের ডেফিনিশন। তো এখন সরকার পাল্টে গেছে, বিএনপি সরকার গঠন করেছে, বিএনপি এখন সরকারে বা ক্ষমতায়, তারা গণতন্ত্রকে নতুনভাবে ডিফাইন করেছেন। তো অতি সাম্প্রতিক ডেফিনিশন হলো ছাত্র শিবিরকে শেষ করে দিতে হবে, তাদের মেরে ফেলতে হবে, আর জামায়াত ইসলামীকে নির্মূল করতে হবে। যদি করা যায় তাহলে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। এটি বিএনপির নতুন সংজ্ঞা, গণতন্ত্রের সংজ্ঞা। কেন বলছি এটি ব্যাখ্যা করে বুঝিয়ে দেব তথ্য প্রমাণ উদাহরণ দিয়ে। তার আগে ছোট্ট একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি ইসপস ফেবলস, আমরা অনেক শুনেছি, ছোটবেলায় পড়েছি। পশু পাখিদের নিয়ে গল্প। প্রতিটি গল্পে চমৎকার একটি মরাল থাকে বা নৈতিক শিক্ষা থাকে। ইসপস ফেবলস, ইসপের গল্প এই নামে পরিচিত। তো সেই গল্প একটি ছোট্ট শেয়ার করবো আপনাদের সঙ্গে। এক ব্যবসায়ীর একটি পোষা কুকুর ছিল এবং একটি পোষা গাধা ছিল। তো তিনি সকালবেলা প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে যেতেন তার গদি বা ব্যবসা যেখানে আছে সেইটির উদ্দেশ্যে। তো যাওয়ার সময় কুকুরটি তার কাছে এসে গা ঘেঁষে দাঁড়াতো। তিনি কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিতেন। তো কখনো কখনো কুকুরটি অতি উৎসাহী হয়ে কিংবা খুব বেশি প্যাম্পার্ড হয়ে আদর পেয়ে পাগুলো উঁচু করে দিয়ে সামনের পা তার গায়ে উঠবার চেষ্টা করত। তো তিনি নামিয়ে দিতেন, কুকুরটিকে মাথায় হাত বুলিয়ে নামিয়ে দিতেন। তো প্রতিদিনই এরকম আদর্শ চলছিল। আর তিনি একটি পর্যায়ে ব্যবসার উদ্দেশ্যে চলে যেতেন। আবার বিকেলে বা সন্ধ্যায় তিনি যখন ফিরে আসতেন, আবার কুকুরটি এসে তার গা ঘেঁষে দাঁড়াতো, সামনের পা উপরে তুলে তার গায়ে উঠবার চেষ্টা করত। তো তিনি আদর করে কুকুরটিকে ম্যানেজ করতেন। তো এটি বোঝাই যাচ্ছিল যে ভালোবাসা প্রসূত এই বিষয়টি। তো গাধা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় দেখত। তো গাধার মনে হতো যে এটি কেমন কথা, এটি তো বৈষম্য। মহাজন, আমরা দুজনই প্রাণী, পাশাপাশি থাকি, সবই ঠিক আছে, বাট আমাকে তেমন তত্ত্ব তলাশ করেন না, আমার গায়ে হাত দেন না, আদর করেন না, আমিও তার গায়ের আশেপাশে যাই না, কুকুরটি তো যাচ্ছে এবং আদরও পাচ্ছে। তো গাধা ভাবলো যে আমাকেও কিছু কৌশল নিতে হবে, কুকুর যা যা করে সেগুলো আমাকে করতে হবে। তো গাধা একদিন সকালবেলা মহাজন যখন কাজে যাচ্ছিলেন তখন মহাজনের কাছে গিয়ে গা ঘেঁষে গাড়বার চেষ্টা করলো। তো গাধা যতই তার গায়ের কাছে যাবার চেষ্টা করছে, মহাজন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে। এইবার গাধা সামনের 2 পা উপরে তুলে মহাজনের গায়ে উঠবার চেষ্টা করলো কুকুরকে নকল করে। তখন মহাজন চিন্তা করলো গাধা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, তখন হাতের লাঠি দিয়ে কয়েক ঘা মেরে দিল। তো এরপর থেকে গাধার চেষ্টা করেনি, অর্থাৎ কুকুরকে অনুকরণ করার চেষ্টা করেনি। আসলে যার যেখানে জায়গা সেখানেই থাকতে হয়, এর বাইরে গেলে সুবিধা হয় না। এবার আলোচনায় ফিরে আসি প্রিয় দর্শক শ্রোতা। তো যেটি বলছিলাম, বিএনপি গণতন্ত্রকে নতুনভাবে ডিফাইন করেছে, সংজ্ঞা দিয়েছে। তো সেই সংজ্ঞার প্রথমটি আমরা শুনতে পেলাম গত শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সেখানে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘাত হয়েছিল, সেই সংঘাতকে ঘিরে একটি প্রতিবাদ সমাবেশ বা কোনো কিছু করবার চেষ্টা করছিল ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুক্রবার। তো সেখানে বক্তব্য রাখছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি জনাব ওমর ফারুক। তো তিনি তার বক্তব্যে এমন একটি মন্তব্য করেছেন, এমন একটি কথা বলেছেন যা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে এসেছে,
শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না, সারা দেশের মানুষ এটিকে ছি করেছে, ধিক্কার দিয়েছে, নিন্দা করেছে, এবং এটি নিয়ে তোলপাড় হয়েছে পুরো দেশে ওমর ফারুকের বক্তব্য নিয়ে। তো ওমর ফারুক বলেছিলেন, হয় ফাঁসিতে ঝুলব, না হয় আইন হাতে তুলে নিয়ে গুপ্ত শিবিরকে হত্যা করব। আর এই হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হয় ফাঁসিতে ঝুলব, না হয় আইন হাতে তুলে নিয়ে গুপ্ত শিবিরকে হত্যা করব। যদিও তার বাক্যটি ভুল, লেখাপড়ায় দুর্বল হবেন, বাক্যটি গুছিয়ে বলতে পারেননি। আমি দুঃখিত, আমাকে এইভাবেই বলতে হচ্ছে। তার বাক্যটি হয়নি, আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন। তিনি বলছেন, হয় ফাঁসিতে ঝুলব, না হয় আইন হাতে তুলে নিয়ে গুপ্ত শিবিরকে হত্যা করব। তাহলে এই বাক্যটির মানে দাঁড়ায়, শিবিরকে হত্যা না করলে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। আসলে তিনি সেটা মেন করেননি, বাক্য মিলাতে পারেননি আর কি। তিনি যেটা মেন করেছিলেন যে শিবিরকে হত্যা করব, তাতে করে যদি ফাঁসিও নিতে হয়, ফাঁসিও হয়ে যায়, তাও ঠিক আছে, এভাবে বলতে চেয়েছিলেন। তো মিলেনি বাক্যটি। এটি স্বাভাবিক, লেখাপড়া দুর্বল হলে সাবজেক্ট অবজেক্ট মিলে না, আগে পরে হয়ে যায়, হয়ে গেছে। লেখাপড়ার তো কোনো নামগন্ধ নেই, ছিলও না, কখনো থাকবার কোনো কারণ নেই, কারণ বাক্য মেলেনি, একটি বাক্য তাও মেলেনি। তো যাই হোক, মূল কথা সেখানে, মূল সুর, মূল কথা, থিম সেই বাক্যের আমরা পেয়ে গেছি। হাইলাইট সেটি কি? গুপ্ত শিবিরকে হত্যা করবে। ভয়ঙ্কর কথা। এতদিন শুধু শিবির, গুপ্ত রাজনীতি চলবে না এসব শুনে এসেছি। তো এখন বলছেন ছাত্রদলের নেতা গুপ্ত শিবিরকে হত্যা করতে হবে। কি ভয়ঙ্কর কথা, ফৌজদারি অপরাধ করবার মতো কথা। প্রকাশ্য দিবালোকে জনসমাবেশে মাইক দিয়ে এরকম বক্তব্য দেওয়া এবং সেটির আবার ভিডিও ছড়িয়ে পড়া, ভয়ঙ্কর কথা। একেবারে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে, গ্রেপ্তার হবার জন্য একেবারে রেডি তিনি, হওয়াই উচিত ছিল, কিন্তু হবে না, কারণ সরকারি দলের ছাত্র সংগঠন। তাহলে তার ভাষায়, শিবিরকে দমন করলে, শিবির কর্মীদের হত্যা করতে পারলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তারা ভালোভাবে শাসন করতে পারবেন। আচ্ছা, তো তীব্র প্রতিক্রিয়ায় আর এই তোলপাড়ের কারণে তার বোধোদয় হয়েছিল। শেষে একদিন পর শনিবারে একটি পোস্ট দিয়েছে ফেসবুকে, দিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে, হত্যার কথাটি স্লিপ অফ টাং। হত্যার কথাটি ছিল আর স্লিপ অফ দ্য টাং, অর্থাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে। তো যাই হোক, মুখ ফসকে হত্যার কথা বেরিয়ে যায়, আসলে ভেতরে যা থাকে সেটি তো বেরিয়ে যায়, একটা মুখ ফসকাবার কিছু নেই। এটি ইন্টেনশনাল, এবং এটি সত্যিকার অর্থেই তিনি বা তারা এমন চিন্তাই করেন যে শিবিরকে নির্মূল করতে হবে, দমন করতে হবে, শেষ করে দিতে হবে, তাহলে গণতন্ত্র রক্ষা পাবে। আচ্ছা, এবার আসি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায়। তো এইটি দুঃখজনক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলবেন ভাবতে পারিনি। যদিও তিনি, আমরা দেখেছি গত 20-21 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের বুড়োটা মাঝে মধ্যে তার অতিকথন, তার অপ্রত্যাশিত বক্তব্য, মন্তব্য, যেটি তার স্বভাব সুলভ না, সব মহলই তার একটি গ্রহণযোগ্যতা ছিল। তিনি মিতবাক, শব্দ চয়নে সতর্ক, আমরা জানতাম সেটি। একরকমের সভ্য সংস্কৃতি চর্চা করতেন। তো ইদানিং এসে সেটি করছেন না, নিজের প্রতি অবিচার করছেন। আবার সদ্যই শুনলাম তিনি নিজেই বলছেন, আমার বয়স হয়েছে, আমি এখন রিটায়ারমেন্টে যাব, আমি আর অ্যাক্টিভ রাজনীতি করব না, দলের কোনো পজিশনে থাকবো না। হতেই পারে, অনেক বয়স হয়েছে তার নিঃসন্দেহে, আজকাল হাঁটাচলা করতে কষ্ট হয়, কথা জড়িয়ে যায়, নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি। তো এখন তিনি যখন যাওয়ার নাম নিচ্ছেন, তখন কাকে খুশি করবার জন্যে সারা জীবনের অর্জন বিসর্জন দিয়ে তিনি এমন মন্তব্য করেন, সেটি চিন্তার বিষয়। তো কি বলেছিলেন সেটি শুনে ফেলি চট করে। তো তিনি বলেছিলেন শনিবারে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির, সেখানে তিনি কথা বলছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জামায়াত আমিরের সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিচ্ছিলেন। তো জামায়াত আমির সম্প্রতি বলেছিলেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতা এসেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটি তো শুধু জামায়াত আমির বলেননি, বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ বলছে, শুধু বিএনপি ঘরানার লোকজন ছাড়া বাকি সবাই বলছে। তো তিনি বললেন, মির্জা ফখরুল, যে তার খুব খারাপ লাগছে, তার খুব কষ্ট হয়েছে, দুঃখ রাখবার জায়গা পান না। কেন আমির ডাক্তার শফিকুর রহমান এই কথা বললেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? এটি হয়নি, তিনি বলছেন। এবং তিনি বলেছেন যে 5 আগস্টের পর যে সুযোগ পেয়েছি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করবার জন্য, সেটি হতে দেবে না জামায়াত।
বা জামায়াত আমির, তিনি এভাবে বলছিলেন। তো শেষে তিনি বললেন যে সেই প্রচেষ্টাকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়া এবং ফ্যাসিস্ট শাসনের আবার সূত্রপাত করা, এটি নাকি চাইছে জামায়াত ফ্যাসিস্ট শাসন চাইছে এবং বিএনপির সেই সদিচ্ছা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ, সেইটির তারা বিরোধিতা করছে। আচ্ছা, তখন তিনি বললেন আগামীতে যেন তাদেরকে রাজনৈতিকভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, আগামীতে যাতে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করা যায়, তিনি নেতাকর্মীদের উৎসাহিত করলেন সেভাবে কাজ করতে। সুস্পষ্ট বক্তব্য একেবারে। তো এখন জামায়াত ইসলামী প্রধান বিরোধী দল, তো প্রধান বিরোধী দলকে রাজনৈতিকভাবে নির্মূল করলে তাহলে গণতন্ত্র সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ পাবে, নাকি গণতন্ত্রে এমন প্রত্যাশা করতে হয় যে বিরোধী দলকে নির্মূল করে দেব? তো এই কথা আমাদের শুনতে হলো জীবন সায়ান্নে পৌঁছা, সারা জীবন রাজনীতি করা, মিতবাগ এক সময়ের পরিমিতি বোধ ধারণ করতেন এই মানুষটি, যিনি পেশায় অধ্যাপনা করেছেন অতীতে একটা ভালো সময়। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে আমাদের শুনতে হলো যে বিরোধী দলকে, প্রধান প্রতিপক্ষকে নির্মূল করতে হবে। আর তাদের ছাত্র সংগঠনের নেতার কাছে শুনতে হলো যে শিবির কর্মীদের হত্যা করতে হবে। তো এই হলো বিএনপির গণতন্ত্রের সংজ্ঞায়ন, নতুন সংজ্ঞা। এটি ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানে জায়গা পাবে কিনা বলতে পারছি না। আচ্ছা, তো এখানে জামায়াত আমির সম্পর্কে কিছু কথা বলতে হয়। জামায়াত আমির শনিবার দিন দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল তাদের যে সমাবেশ চলছিল, জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে সমাবেশ হচ্ছিল, সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন জামায়াত আমির। তিনি বলেছেন বিএনপি প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফেসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমি রিপিট করছি সেন্টেন্সটি, প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফেসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। হাজার চেষ্টা করেন আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল ভার্সন হতে পারবেন। দুটো ভোট হয়েছে, একটি বিএনপি তাদের পক্ষে গেছে বলে মেনে নিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের কথা তিনি বলছেন। আরেকটিতে লোকেরা 70% ভোট দিয়েছে, হ্যাঁ ভোটের কথা বলছেন, গণভোট, সেটি তাদের পক্ষে যাচ্ছে না, তাই সেটি তারা মানছে না। তো এখানে জামায়াত আমিরের গুরুত্বপূর্ণ যে কথাটি আমি ধরছি সেটি হলো যে হাজার চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবেন না, তবে আওয়ামী লীগের দুর্বল ভার্সন হতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে সেই গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। গাধা আসলে কুকুর হতে পারে না, কুকুরও গাধা হতে পারে না। যাকে যার জায়গায় তার জায়গায় থাকতে হয়। জায়গা সোয়াপ করলে বা সুইচ করলে বদলালে সুবিধা হয় না, প্রীতিকর হয় না, বিষয়টি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। তো জামায়াত আমির বোধহয় ঠিকই বলেছেন, বিএনপি চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবে না। 96-তে 15ই ফেব্রুয়ারি বিএনপি যে পাতানো নির্বাচন করেছিল, মাত্র 2 মাসই টিকেছিল সেই সরকার। কারণ আওয়ামী লীগ তো আওয়ামী লীগই, আওয়ামী লীগের হাজার দোষ আছে। আওয়ামী লীগকে আমরা এখন নিষিদ্ধ করেছি, বিএনপি নিষিদ্ধ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূস আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগের মিত্র বিএনপি এখন দলটিকেই নিষিদ্ধ করেছে। তো বিএনপি সম্পর্কে আমাদের অনেক দুঃখ কষ্ট অভিযোগ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি। তো এই দল ফিরে আসুক, সেটিও আমরা চাই না। কিন্তু আন্দোলন সংগ্রাম করবার ক্ষমতা বিএনপি তো সত্যিকার অর্থেই রেখেছে একটি সময়, যা বিএনপি আওয়ামী লীগ তো সত্যি রেখেছে। 96 নির্বাচন 2 মাসের মাথায় আবার করতে বাধ্য করেছিল বিএনপি, আওয়ামী লীগ বাধ্য করেছিল বিএনপিকে। আর বিএনপি 15 বছরেও আওয়ামী লীগকে বাধ্য করতে পারেনি তাদের কথা শুনতে। শুধু তাই না, তাদের নেত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের, তার বাসার সামনের থেকে বালি এবং সিমেন্টের ট্রাক সরাতে পারেনি, মাসের পর মাস চেষ্টা করেও পারেনি। এবং তাদের আন্দোলন সারা বছর ঈদের আগে বা পরে হয়েছে। তো যাই হোক, সেগুলো তো আমাদের সব দেখা, আমরা এই দেশেরই মানুষ, কার কতটুকু মুরুদ সব আমরা দেখেছি। তাই জামায়াত আমির রাইটলি বলেছেন যে চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবেন না, চেষ্টা করবেন না, আসলেই পারবে না তারা এখন যেই লাইনে যাচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা, গণভোটকে অস্বীকার করা, জুলাই সনদ বাস্তবায়নকে বিলম্বিত করা, প্রকারান্তরে অস্বীকার করা। তো এই বিষয়গুলো করে তারা খুব তাড়াতাড়ি, ইতিমধ্যে 2 মাসের মধ্যে তাদের যে জনপ্রিয়তা কমেছে, তাদের বিষয়ে জনমনে অনাস্থা তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে,
এবং এটি চলতে থাকলে টার্ম পুরা কত দূরের কথা, বছর পুরা করা যাবে কিনা, ক্ষমতা থাকা যাবে কিনা, যথেষ্ট সন্দেহ আছে। আর এইটি আওয়ামী লীগ না যে সরাতে 15 বছর লাগবে, এটি বিএনপি। প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন।